This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এটা বন্দে ভারত নয়, এটা অমৃত ভারতও নয়, এটা আসল ভারত, আসল বাংলা। যদি আপনি এই ট্রেনে চড়তে পারেন তো চড়ুন, যদি বসার জায়গা পান তো বসুন, যদি সিটে জায়গা না হয় বাঙ্কে চড়ুন, গাদাগাদি ঠাসাঠাসি করে চলুন, কিন্তু তার আগে এটা নেই, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer. এই যে ট্রেনটা দেখলেন, এটার নাম অমৃত ভারত এক্সপ্রেস। তবু আমরা কেন বললাম যেটা অমৃত ভারত নয়? আসলে অমৃত ভারতটা তো ওই সরকারি নাম। আমাদের রাজ্যে এটাকে স্বচ্ছন্দে নাম দিতে পারেন পরিযায়ী এক্সপ্রেস। দেখলেন তো গাদাগাদি ভিড়ে ঠাসা ট্রেন। অবশ্য এটা নতুন ঘটনা নয়। আমাদের দেশে বা আমাদের রাজ্যে এরকম ভিড়ে ঠাসা ট্রেনের ছবি দেখাটা এমন কিছু ব্যতিক্রমী ছবি নয়। আমরা দেখেছি, জানি। বিশেষ করে অফিস টাইমে হাওড়া বা শিয়ালদা লাইনে যারা রেগুলার লোকাল ট্রেনে যাতায়াত করেন তারা জানেন যে এটা কী রকম লাগে আর কি। কিন্তু সেই লোকাল ট্রেনের ভিড়ের সঙ্গে এই ভিড়ের একটা মিলও আছে, আবার একটা পার্থক্যও আছে, জানেন তো। দুটো ভিড়েই এই যে মানুষজন মিশে রয়েছেন, যারা এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, ঝুলছেন, এরা এই মানুষজনেরা বেশিরভাগই ট্রেনে চেপেছেন রুজি রুটির সন্ধানে। এটাই মিল, কিন্তু পার্থক্য লোকাল ট্রেনের যাত্রীরা এই রাজ্যের মধ্যেই জীবিকার সন্ধান পেয়েছেন। দিনের শেষে কাজ টাজ সেরে যে যার বাড়িতে ফিরে যাবেন। আর এই অমৃত ভারতের ভিড়ের পাড়ি ভিন রাজ্যে, উদ্দেশ্য এক, গন্তব্য একদম ভিন্ন। এটা পরিযায়ী শ্রমিকদের ভিড়, যারা দল বেঁধে ভোট দিতে এসেছিলেন রাজ্যে। গত 7ই মে তৃতীয় দফার ভোট ছিল মালদা উত্তর আর দক্ষিণে। সপ্তাহখানেক ছিলেন, সপ্তাহখানেক কাটিয়ে গতকাল সকাল 8:50 ওইটাই সময় আর কি, মালদা টাউন স্টেশন থেকে পরিযায়ীদের এই ভিড়টা আবার বেঙ্গালুরুতে রওনা দিল। 42 ঘন্টার জার্নি, জানেন। আমরা যখন ওদের নিয়ে এই কথাটা বলছি, আপনাদের সঙ্গে আলোচনা করছি, তখনও কিন্তু ওরা ট্রেনে ভোট দিতে এসেছিলেন, ভোট দেওয়া হয়ে গেছে, এবার ফিরে যাচ্ছেন। এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। দেখুন, এটাকে আমরা বলি গণতন্ত্রের সবথেকে বড় উৎসব, আমাদের দেশের এই লোকসভা ভোট। এবার তাতে যদি কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চান, তার জন্য এত দূর থেকে ছুটে আসেন, এর থেকে ভালো তো আর কিছু হতে পারে না। আপনারা বলতেই পারেন, তাহলে এই পরিযায়ী শ্রমিকের ঠাসা ট্রেনের ছবিটা হঠাৎ তারপরে দেখাতে যাচ্ছি কেন? গণতন্ত্রের ওই শ্রেষ্ঠ উৎসবের জয়ডাক পেটানোর জন্য, ভোটের মাহাত্ম্য প্রচার করার জন্য? না, এইটার একদম কারণ নয়। এই ছবিটা দেখাচ্ছি তার একটাই কারণ, এই মানুষগুলোর চলে যাওয়াটা দেখাতে, এরা যে চলে গেছেন সেটা বোঝাতে, এদের যে চলে যেতে হচ্ছে সেটা বোঝাতে। এদের সংখ্যাটা দেখাচ্ছি, যারা এই অমৃত ভারতে চড়ে বেঙ্গালুরু পাড়ি দিলেন, বা অন্য কোনো ট্রেন হতে পারত, হয়তো আছেও, সেগুলো চেপে ভিন রাজ্যের অন্য কোনো জায়গায়, অন্য কোনো শহরে এরা যাচ্ছেন। ওখান থেকে এসছিলেন, ভোট দিয়ে আবার ওখানেই ফিরে যাচ্ছেন, কারণ এরা পরিযায়ী শ্রমিক। কোভিডের সময় প্রথম এদের নিয়ে আমরা মাথা কামিয়েছিলাম, মনে পড়ে সেই ছবি? লম্বা সড়ক ধরে শুনশান, তার মধ্যে লাইন দিয়ে মাথায় পোটলা পুটলি নিয়ে বাবা ছেলে মেয়ে সবাই মিলে হাঁটা দিয়েছে। সেই ছবিগুলো মনে পড়ে। স্টেশনের মধ্যে কোথাও ট্রেন যদি আসে,
এই আশায় মা শুয়ে আছে, মায়ের কোলে মাথা দিয়ে বাচ্চা ঘুমোচ্ছে, মনে আছে ছবিগুলো? আর একবার আমরা মাথা ঘামাচ্ছি, হ্যাঁ সেই কোভিডের পর আমরা মাথা ঘামাচ্ছি, কারণ যাদের মাথা ঘামানোর দরকার ছিল না, বা যাদের মাথা ঘামানোর কথা ছিল অ্যাকচুয়ালি, তারা মাথাটা ঘামাচ্ছেন না। ঘরের মানুষ ঘরেই কাজ পাবে, কোথাও বাইরে কাজ করতে যেতে হবে না, সব ব্যবস্থা হয়ে যাবে, সব ঠিক আছে। কোভিডের সময় শুনেছিলাম, কোভিড চলে গেছে, সরকারও সম্ভবত এদের দেওয়া কথাগুলো ভুলে গেছে। এবার মুশকিল হচ্ছে, কাজের ঝুঁকি তো শুধু কোভিডের সময় ছিল এমনটা নয়, এখন যখন কোভিড ওই মামুলি জ্বরের মতো হয়ে গেছে, কেউ টেস্ট ফেস্টও করে না, তখনও তো এই পরিযায়ী শ্রমিকদের সমস্যাগুলো একই রকম রয়ে গেছে। যারা বাইরে কাজ করতে যাচ্ছেন ওই ভিন রাজ্যে, সেখানে তাদের তো নানা রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে। আর যে বাড়ির ছেলে বাইরে কাজ করতে যাচ্ছে, সেই পরিবারকেও তো নানা রকম সমস্যার সঙ্গে লড়তে হচ্ছে, হ্যাঁ রাজ্যে বসেই লড়তে হচ্ছে। মাঝে মধ্যে এই ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর আসে, জানেন তো, আমরা সে খবর কভার করি, আপনাদের জানাই। জল জ্যান্ত মানুষগুলো কাজ করতে যান, ফেরে নিথর দেহ। কয়েক মাস আগেই তো মিজোরামে রেল সেতু দুর্ঘটনায় শুধু মালদারই 24 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন, ফিরে আসুন, বাংলাতেই কাজ হবে। কোভিডের সময় একই কথা শুনেছিলাম। এই বাহানাগা রেল দুর্ঘটনার সময় তো অনেক পরিযায়ী শ্রমিকের বাড়িতে শোকের ছায়া নেমেছিল, তখনও দেখেছিলাম শাসক নেতারা সবাই প্রতিশ্রুতি দিয়েছিলেন এখানেই কাজ হবে, সব ব্যবস্থা নাকি পাকা। পাকা হবে হয়তো, শুধু কাজটা হয়নি। Come, 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 my love, please don't say no, baby. Come, 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 my love. ভি-গার্ডের এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ, যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। ভি-গার্ড এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। হয়নি বলেই তো এরা আবার ট্রেনে সওয়ার হয়েছেন। এটা কি ভোটের ইস্যু হয়েছে? সাধারণ মানুষের কথা তো, সাধারণ মানুষের ইস্যু তো, ভোটের ইস্যু হওয়া তো উচিত ছিল, তাই না? ভোট তো সাধারণ মানুষকে নিয়ে হয়েছে। খানিকটা কাদা ছোড়াছুড়ি ছাড়া তো 1 ইঞ্চিও আলোচনা এগোয়নি। আর তার ফল ওই যে দেখলেন, অমৃত ভারতের ছবিটা দেখলেন, ওই যাত্রীদের ভোটই কিন্তু নেতাদের জন্য অমৃতের ভাণ্ড। আর সেই অমৃতের ভাণ্ড থেকে এই পরিযায়ী শ্রমিকদের জন্য কি কিচ্ছু কখনো একটু ছলকেও পড়তে পারে না? হ্যাঁ, পড়েছে। কোভিডের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পোর্টাল চালু হয়েছে, কর্মসাথী প্রকল্পে ঋণের ব্যবস্থা হয়েছে, দুয়ারে সরকারের ক্যাম্পে এই পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আরও নানা রকম ব্যবস্থা হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড হয়েছে, মানে সব স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, মানে বিশেষ ব্যবস্থা।
এতটাই বিশেষ ব্যবস্থা, সেটা এতটাই বিশেষ হয়ে গেছে যে সাধারণ পাবলিকের নাগালের বাইরে চলে গেছে। এই সব কিছুর যোগফলে যদি কাজের ব্যবস্থাটা হতো, তাহলে কি এই পরিযায়ী শ্রমিকদের আজকের দিনে এখনও এভাবে ওই ভিন রাজ্যে যেতে হতো? हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আসলে নেতাদের প্রতিশ্রুতি আর মানুষের চাহিদার সম্পর্কটা কেমন জানেন তো? রেল লাইনের ওই দুটো রেলের মতো, জানেন তো, পাশাপাশি থাকে, পাশাপাশি চলে, কিন্তু কোনো দিন একে অপরের সাথে মেলে না। দিন মনে রাখবেন, বাংলায় ডেস্টিনেশন। কিন্তু বাংলার তরুণদের গন্তব্য তো দক্ষিণ ভারত, ডেস্টিনেশন সাউথ, পরিযায়ী শ্রমিকদের বিদেশ। বিদেশে যাচ্ছি আমরা কাজ করতে যাচ্ছি আমরা, সবাই বাইরে কাজ করতে যাচ্ছে। গরিবদের আছি তো, আমরা বিদেশে কাজ করতেই হবে, বাধ্য হয়ে আমরা চলে যাচ্ছি বাইরে। পরিযায়ী শ্রমিকদের রাজ্য থেকেই কাজ করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একবার নয়, বহুবার কোভিড পর্বে বলেছেন, শিল্প সম্মেলনে বলেছেন। যারা বাইরে কাজ করতে গেছেন, আমি তাদের বলি, শুধু বিপদে পড়বেন না, তোমরা ফিরে এসে এখানে কাজ করো। কাজটা আছে কি? ভোট দিতে জেলায় ফিরেছিলেন মালদার পরিযায়ী শ্রমিকেরা। ভোট শেষ, রবিবার সকালে ভিড়ে ঠাসা অমৃত ভারতে চেপে কর্মস্থল বেঙ্গালুরু যাওয়ার আগে পরিযায়ী শ্রমিকরা সরাসরি বললেন, এখানে ওয়েস্ট বেঙ্গলে কোনো কাজই নাই, এখানে কোনো কাজ আমাদের নাই, কোনো কাজকর্ম নাই। ভোট দিতে আসছিলাম, ভোট এখন হয়ে গেছে, এখন ফের বাইরে যাচ্ছি, ব্যাঙ্গালোর খাটতে যায়। এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই, এই রাজ্যে কোনো কাজ নেই, সব বাইরে। টাকা পয়সা নেই তো কি করবো, খাটতে যাচ্ছে, আর কোনো কাজ নেই এখানে। নেই কাজ তো খই ভাজ বললে তো সংসার চলবে না, সুতরাং কাজের জায়গায় ফিরতেই হয়। ট্রেনে ভিড় হোক, সিট মিলুক না মিলুক, যেতেই হয়। প্রচন্ড ভিড়, ভিড়ে ঠাসাঠাসি, জেনারেল কম্পার্টমেন্টে তো পা রাখার জায়গাটুকু পর্যন্ত নেই। তো ভিড় হচ্ছে, কি করবো এখন যেতে হবে, প্রচুর মানুষ ডেলি যাচ্ছে, এরকম শয়ে ভরে যাচ্ছে ট্রেন। রাজ্যকে ঠেস দিচ্ছেন মালদা উত্তরের বিদায়ী সাংসদ। 3 ধরনের জায়গা নেই, তার মানে এত লোক এখান থেকে যায়। এটাই তৃণমূল কংগ্রেস এখানে পশ্চিমবাংলার মানুষকে কর্মবিমুখ রাজ্য, যেখানে কোনো কাজ নেই। কেন্দ্রের দিকে আঙুল তুলেও রাজ্যের খামতির কথা মানছেন তৃণমূল নেতা। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দিবেন, ঠিক সেইভাবে আমাদের রাজ্যেও কিন্তু সেই অভাবটা আছে। এই অভাবে কি হচ্ছে? আমার স্কিল লেবার, এটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট। দক্ষ শ্রমিক হাতছাড়া হচ্ছে, অ্যাসেট হারাচ্ছে বাংলা। এভাবে গাদাগাদি করে চলে যাচ্ছে গন্তব্যে, ডেস্টিনেশন সাউথ। একটি মাত্র ট্রেনই বুঝিয়ে দিচ্ছে স্পষ্ট করে এই রাজ্যের কর্মসংস্থানের কি অবস্থা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই অ্যাসেট আটকে রাখতে কাজের ব্যবস্থা করার ক্যাসেট তো আমরা দীর্ঘদিন ধরে বাজতে শুনছি। আটকাচ্ছে কি? ওই রবি ঠাকুর বলেছিলেন না, মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি, মুক্তি কোথায় আছে? এদের দেখে শুনে বলতে ইচ্ছে করছে, কাজ ওরে কাজ কোথায় পাবি, কাজ কোথায় আছে? সত্যি সত্যি তো দক্ষ শ্রমিকদের রাজ্যে আটকে রাখতে সরকারের হাতে উপায় কি আছে? আছে তো এখানে শুধু ওই 100 দিনের কাজ, মানে যেটা কোনো কিচ্ছু না জুটলে যাতে ঘরে কোনো রকম একটু জাল দিয়ে খাবার দাবার তৈরি করা যায়, ঠেকনা দেওয়া, তার জন্য ছিল এই 100 দিনের কাজ। এটাই এখন এ রাজ্যের একমাত্র, মানে সব থেকে লোকের জন্য আর কি, সাধারণ লোকের জন্য যে সব থেকে বেশি যে সংখ্যায় রয়েছে, সেটাই 100 দিনের কাজ। এবার সেই 100 দিনের কাজের টাকা নিয়ে যেভাবে তরজা চলে, তাতে তো মনে হয় গ্রাম বাংলায় কাজের সব থেকে বড় অপশান আজও ওটাই আছে, এমজি নারেগা। কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্র টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। গ্রামে গ্রামে 100 দিনের কাজ বন্ধ। এর বিরুদ্ধে এখন তৃণমূল গলা ছড়াচ্ছে এবং টাকা পয়সা দেবে বলছে, নিজেরা মিটিয়ে দেবে বলছে, এমনভাবে গলা তুলছে যাতে
কাজের অভাবের জন্য কেন্দ্রের কোর্টেই বলটা ছুড়ে দেওয়া যায় এবং হাতে গরম আমরাই টাকা দিয়ে দিচ্ছি, এইভাবে যদি টাকাটা দিয়ে দেওয়া যায় লোকের মনে এই টাকা দেওয়াটাই মনে থাকবে, আর কারা টাকা বন্ধ করেছেন সেটাই মনে থাকবে, তার প্রভাব পড়বে ভোটের বাক্সে। টাইমলি এক ধরনের ব্যবস্থা। গোড়ায় যেটা আছে, সমস্যার শিকড়টা যেখানে পৌঁছেছে সেখান থেকে কোনো সমস্যার সমাধানের চেষ্টা দেখেছেন? দেখুন, বেঙ্গালুরুগামী এই যে মানুষগুলোকে দেখালাম না, তাদের সাথে যখন কথা বলছিলেন আমাদের রিপোর্টার, এক যুবক তিনি কিন্তু সরাসরি সরকারের দিকে আঙুল তুলছেন এবং একে মানে এমনভাবে কথাগুলো বলছেন যে কথাগুলোকে কিন্তু পুরোপুরি উড়িয়ে দিতে পারবেন না, কারণ এইটা নিয়ে মুখ্যমন্ত্রীও মাঝে মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। পুরোটা তো তাহলে উড়িয়ে দেওয়া যায় না। বলছেন কি জানেন, একে পুরোপুরি 100 দিনের কাজ পাওয়া যায় না, তার উপর কাটমানির জন্য গাজোয়ারি চলে, তাহলে হাতে থাকলো কি? পেন্সিল। 100 দিনের কাজ ছিল, ওটাও বন্ধ হয়ে গেছে, টাকাও ঢুকছে না। 100 দিনের টাকাগুলো টাকা ঢুকছে, আমাকে টাকা দাও, মেম্বার প্রধান সব ই করছে, আমাকে টাকা দাও, ঠিক আছে 2000 4000 যে ঢুকাবে সেইগুলো টাকা নিয়ে নেবে। 100 দিনের টাকা দীর্ঘদিন বন্ধ করে দেওয়ার জন্য গরিব মানুষগুলো সংসার পরিচালনার জন্য তারা বাইরে কন্ট্রাক্টে কাজে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে 50 থেকে 60 দিন তিনি রাজ্য সরকারের মাধ্যমে এই মানুষগুলোর কাজের ব্যবস্থা করবে। আগামীতে এটা কমে যাবে, কারণ জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মানে কাজ। ব্যাস, নিশ্চিন্ত বলে দিয়েছেন মালদার তৃণমূল নেতা যে এবার সব ঘরের ছেলে সব ঘরেই থেকে যাবে। কেন থাকবে? শুনলেন তো যুক্তিটা। এই 50 দিনের রাজ্য সরকারি কাজের প্রকল্পটা শুরু হয়ে গেল বলে, শুরু হয়ে গেলেই যাবতীয় পরিযায়ী সমস্যার সমাধান হয়ে যাবে। বছরে 50 দিনের কাজ, চারটিখানি কথা, দৈনিক মজুরি কত? 250 টাকা। আচ্ছা, 250 টাকা করে যদি দৈনিক মজুরি হয়, এই 50 দিনের কাজে কত হয়? সারা বছরে 12,500 টাকা, মানে মাসে 1000 টাকার আশেপাশে। কর্মসংস্থানে কি অসাধারণ মডেল না? এরকম মডেল শুনে কেউ ফিরবেন? কেউ ফিরতে পারেন? নাকি যারা আছেন তারা ওই ট্রেনে চাপার কথা ভাববেন? দেখুন, এতক্ষণ দেখে অনেকেই ভাবতে পারেন যে আমরা খালি মালদার কথা বলছি, মালদার নেতার কথা বলা শোনালাম, নিশ্চয়ই সমস্যাটা শুধু মালদার না। এটা তো মালদাটা তো আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, কারণ মালদারই সব থেকে বেশি মানুষ বাইরে যান, কিন্তু আসলে সমস্যাটা রাজ্য জোড়া। অগ্নিগর্ভ সন্দেশখালিতেও তো আমরা শুনেছি গ্রামের পর গ্রাম পুরুষ শূন্য, সেটা ওই ঝামেলা ঝঞ্ঝাটের জেরে, পুলিশের জন্য ভয়ে, এসব কোনো কারণ নয়, শাহজাহান বাহিনীর ভয়েও নয়, আসলে অনেকেই ভিন রাজ্যে কাজ করেন। আজ ভোট ছিল মুর্শিদাবাদ আর নদিয়ায়, সেখানেও বহু পরিযায়ী শ্রমিক আজ ভোট দিয়েছেন জানেন তো, এবং তারাও একই সুরে বললেন যে বাংলায় কাজ নেই। রাজ্য সরকারের হিসেবেই আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে যাওয়া ওই পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কত জানেন? 28 লক্ষ। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি অবশ্য দাবি করেন যে সংখ্যাটা 50 লাখ। অর্থাৎ সংখ্যাতত্ত্বের একটা লড়াই আছে আর কি। যাই হোক, প্রকৃত সংখ্যা যাই হোক, বাংলা বিষয়টা তো আমি আপনি বুঝতে পারছি, সংখ্যাটা বিপুল, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিরাট সংখ্যক মানুষ এই রাজ্যে কোনো কাজ না পেয়ে তারা ভিন রাজ্যে যাচ্ছেন রুজি রুটির জন্য। এটা কিন্তু একটা বিষয়, আপনাদের এই ব্যাপারটা জানা থাকা এবং ভাবার মতো একটা বিষয় জানেন তো। আরও একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা দরকার। এই বললাম রাজ্যের সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক মালদার, তারপরের দুটো স্থানে কারা আছে? मुर्शिदाबाद और नदिया। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। तृतीय दफाয় মালদার 2 কেন্দ্রে ভোট হয়েছিল জঙ্গিপুরে, ভোট হয়েছিল মুর্শিদাবাদে। আজ চতুর্থ দফায় ভোট হলো বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট। অর্থাৎ যে 3টে জেলার থেকে সব থেকে বেশি শ্রমিক ভিন রাজ্যে যান, সেই 3টে জেলার সবকটা আসনে ভোট হয়ে গেল। তাই ওই ফিরতি পরিযায়ী শ্রমিকদের ঢলটা যে আমরা দেখতে পাচ্ছি, এটাই তো এখনই দেখতে পাওয়ার কথা ছিল।
এই রাজ্যে যদি কাজ থাকতো আমরা নিশ্চয়ই আর নিজের দেশ ছেড়ে কেউই চায় না নিজের পরিবার ছেড়ে বিদেশে যেতে। আমার সংসার চালানোর জন্য আমাকে বাধ্য হয়ে যেতে হচ্ছে। এই দেশে যদি আমি 500 টাকা পাই, ওই দেশে আমি 1000 টাকা পাই, আমি নিশ্চয়ই ভাববো যে আমার বাড়ি গিয়ে আমার পরিবারকে কি করে খুশি রাখবো। বাইরে যাব না কি করবো বলো, এখানে কাজ কোথায়? সেরকম এইখানে সেরকম রোজের কাজও নেই। কার ইচ্ছা করে যে ফ্যামিলি ছেড়ে দূরে পড়ে থাকতে? কাজই নেই, তাহলে বাংলায় তারা ভোট দিতে আসছেন, এটা দু একজন বলতে পারেন। গত 30-40 বছর ধরেই যিনি স্কিলফুল তিনি আজকে হঠাৎ যাচ্ছেন বাইরে তা নয়, বংশানুক্রমিকভাবে বহু বছর ধরেই তারা বাইরে যান। পশ্চিমবঙ্গ সরকারের অনেক মন্ত্রক আছে, একটা পরিযায়ী শ্রমিকদের মন্ত্রক করুন, এটা খুব জরুরি। আমি নিজে সাজেশন দিয়েছিলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। পরিযায়ী শ্রমিক নিয়ে দিদি ভাবেনি। দিদি বলেছিল পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি স্কিম। দিদি আবার 100 দিনের এই কর্মশ্রী স্কিম করছেন। দিদি পরিযায়ী শ্রমিকদের বলছেন ঠিক আছে তুমি যদি বাইরে কাজ করতে যাও তাহলে তোমাদের জন্য স্বাস্থ্য সাথীর সে সুবিধা করে দিচ্ছে। ভোট হলো, আর একটা তেতো সত্য মনে হয় সামনে চলে এলো। এই যে প্রথম 3 দফায় যা ভোট হয়েছে তাতে 10টার মধ্যে 8টা কেন্দ্রেই পুরুষদের থেকে মহিলাদের ভোট পড়ার সংখ্যাটা অনেকটা বেশি। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এ সমস্ত জায়গায় ফারাকটা তো একদম চোখে পড়ার মতো। পুরুষদের চেয়ে মহিলাদের ভোটদানের হার এক একটা কেন্দ্রে 9 থেকে 14% পর্যন্ত বেশি। ভাবতে পারছেন এতটা ফারাক। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন বলো ভাষা কেসরি। তৃণমূল এই অঙ্কে উৎসাহী হবে, নিশ্চিতভাবেই হবে। তার কারণ এমনিতেই আমাদের রাজ্যে মানে যে 50% মতো মহিলা ভোট আছে সেটার বেশিরভাগটাই তাদের ভোট ব্যাংক বলে তারা দাবি করে এবং বিশ্বাস করে যে সবাই দিদির বোন আর কি, তার জন্য অনুগামী তারা। সেই জন্য তারা এই ভোটটা নিশ্চিত মনে তৃণমূলকে দিয়ে দেয়। এবার লক্ষ্মীর ভাণ্ডার সেখানে তারা 500-র বদলে ডবল করে 1000 টাকা করে দিয়েছেন। ফলে লক্ষ্মীর ভাণ্ডারে তুষ্ট মহিলারা এবার আরও বেশি নাকি দলে দলে তৃণমূলকে ভোট দিতে যাচ্ছেন। এটা এখন তাদের ব্যাখ্যা। দেখুন সত্যিটা 4 জুন জানা যাবে, কিন্তু পুরুষের ভোট কম পড়লো কেন? বেশিরভাগই এই সমস্ত জায়গায় মানে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছেন, আর ফেরত আসতে পারেননি ভোট দেওয়ার জন্য। সবাই তো আসেননি, যে কজন এসছেন তাতেই তো ওই অবস্থা। সবাই আসলে কি হতো বলুন তো? সাথে কি আর মুর্শিদাবাদে দাঁড়িয়ে এই পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে আসার নিমন্ত্রণ বার্তাটা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী? পরিযায়ী শ্রমিকরা ভোট না দিয়ে এক পা নড়বেন না। যদি আপনি ভোট না দেন আগামী দিনে আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে, ট্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না। দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন দাদা মাফ করবেন, আমার অধিকার রক্ষা করবার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য, আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। দেখুন ওই মুখ্যমন্ত্রীর কথা মতো আধার কার্ড বাঁচাতেই হোক বা ওই এনআরসির থেকে বাঁচতেই হোক, যে কোনো কারণেই হোক, পরিযায়ী শ্রমিকদের একাংশ ভোটার হিসেবে তাদের দায়িত্ব পালন করে গেছেন। সেটা তো আমরা দেখলাম। যাদের ভোট দিলেন সেই নেতারা তিনি যে দলেরই হন, এবার কি তাদের দায়িত্বটা পালন করবেন? তাদেরও তো কিছু দায়িত্ব আছে। যারা ভোট দিয়ে তাদের দায়িত্ব পালন করলেন, তাদের ভোট দিয়ে, তো এবার তাদের তো দায়িত্ব পালন করার কথা। কাজ নিয়ে কথা, কাজের কথা, এসবের একটু অভাববোধ হচ্ছে না? অনেকেই বলছেন এবারে ভোটটা খুব চুপচাপ হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। কারণ ভোট নিয়ে মানুষের তাপ উত্তাপ নাকি এবার বড্ড কম। একদিকে ভালো যে গন্ডগোল কম হচ্ছে, অন্তত আজকে এই তৃতীয় চতুর্থ দফায় খানিকটা হয়েছে। কিন্তু তারপরেও বলছি পঞ্চায়েতের তুলনায় তো এখন অবধি যা হয়েছে শান্তিপূর্ণই বলতে হবে। এর কারণ কি? এত লম্বা ভোট সেটা একটা কারণ হতে পারে, এত কেন্দ্রীয় বাহিনী সেটা একটা কারণ হতে পারে, রোজ সন্ধে T20 ম্যাচ চলছে সেটার জন্যই ভোটের টেস্ট ম্যাচ নিয়ে উৎসাহ কমে যাচ্ছে, সেটাও একটা হতে পারে। আরও একটা জিনিস হতে পারে, হয়তো এর বাইরে মানে ওই ভোটের হারের ওপর অনেক কিছু তো ডিপেন্ড করে, যে চুপচাপ এত বেশি ভোট হয়ে যাচ্ছে, নিরুত্তাপ ভোট, কিন্তু ভোটিং পার্সেন্টেজটা বেশ ভালো অ্যাজ এ হোল।
ভারতের মধ্যে প্রথম 3-4টে যে রাজ্য ভোটদানের হিসেবে, তাতে এই পর্যন্ত বাংলার জায়গাটা মোটামুটি ঠিকঠাকভাবে পাকা হয়ে রয়েছে। এর কারণ বেশি ভোট পড়া সেটা নাকি কোথাও গিয়ে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট আর কি, যারা ক্ষমতায় আছেন তাদের বিরুদ্ধে ভোট। এবার এখানে তৃণমূল ক্ষমতায়, কেন্দ্রে বিজেপি ক্ষমতায়, এবার কোন ক্ষমতায় থাকা মানুষের মানে সরকারের বিরুদ্ধে ভোট পড়ছে সেটা আর একটা গোলমেলে প্রশ্ন। এত সহজে তো ব্যাপারটা বুঝে ফেলা সম্ভব নয়। তবে আরেকটা কারণ থাকতে পারে জানেন তো, সম্ভবত সেটাই সবথেকে বড় কারণ, ভোটের ইস্যু। 140 কোটির দেশে গণতন্ত্রের উৎসব চলছে, আমরা বলছি বিশ্বের সেরা গণতান্ত্রিক উৎসব, অথচ জনগণ মনের চাহিদা পূরণ নিয়ে কোথাও বিশেষ কোনো আলোচনা শুনছেন? নেতাদের কথায় না কোনো জাতীয় ইস্যু, না কোনো লোকাল ইস্যু, কিছুটাই পাচ্ছে না। শুধু তরজা আর টানাপোড়েন, বাকযুদ্ধ, কথার কুস্তি। ওকে কুকথা বলছেন, ওকে কুকথা বলছেন, মাঝে মধ্যে 2-4টে হুমকি, আর জনগণের জন্য সতর্কবার্তা, ভোটটা দাও নাহলে যা পাচ্ছ সেটাও বন্ধ হয়ে যাবে বা ভবিষ্যতে পাবেই না। এরকম ইস্যু নিয়ে সারাদিন যদি ডুয়েল হয় তাতে তো রাজ্যবাসীর পেট ভরার কোনো কথা নেই। দেখুন, আমরা চিরকাল কি জানতাম যে ভোটের সময় অন্তত নেতারা লালিপপ দেখান, বিভিন্ন প্রতিশ্রুতি দেন, সেটা ভোটারদের সামনে গাজরের মতো ঝুলে থাকে। এবার তো সেটাও মিসিং। ভোটের আগেই যদি প্রতিশ্রুতি দেওয়ার মতো কিছু খুঁজে না পান, ভোটের পর কী হবে বলুন তো? এই প্রশ্নগুলো আমার মনে হয় কি জানেন তো, আপনাদের অনেকের মনেই ঘোরাফেরা করছে। তাই সাধারণ জনতার প্রতিনিধি হিসেবে সেই কথাগুলো মনে হচ্ছে আজ বলেই ফেলি, যে কথাগুলো না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। আবার রবীন্দ্রনাথের স্মরণ নিই। তিনি লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমাদের ভোট নদীও সেরকম আঁকে বাঁকে চলে, আর বছরের শেষে আমাদের হাতে পেন্সিল থাকে। বাকি 4 বছর আমাদের ওই পেন্সিল ছুঁড়ে ছুঁড়েই কেটে যায়। নদীর জল রাস্তায় থাকে, কলের জলে জল পড়ে না। এবার মুশকিল হচ্ছে, এই বিষয়গুলোকে কিন্তু কখনো ভোটের ইস্যু হতে দেখবেন না। আপনার পাড়ার রাস্তার অবস্থা খারাপ, হাঁটতে গেলে হোঁচট খাচ্ছেন, ভোট প্রচারে এসে প্রার্থী হয়তো 2-3 বার হোঁচট খাচ্ছেন, কিন্তু ভোটের পর তারা আরও একবার এই রাস্তায় যে আসতে হবে, রাস্তাটা মেরামতের ব্যবস্থা করতে হবে, মনেই পড়বে না তাদের। ভোটের সময় নেতারা যতই ওই ভোকাল ফর লোকাল হন না কেন, যতই মমতা বন্দ্যোপাধ্যায়, সে মনে আছে যখন সেই ইন্ডিয়া জোটটা তৈরি হলো তখন বলেছিলেন ওই সমস্ত সর্বভারতীয় কোনো কিছু ব্যাপার নেই, এক্ষুনি নেতা টেতা ঠিক করার কোনো ব্যাপার নেই। আঞ্চলিক স্তরে যে শক্তিশালী সেই আঞ্চলিক দলগুলো তাদের নিজের মতো করে ভোটে লড়বে। তারপর ভোট টোট মিটে গেলে, রেজাল্ট বেরোলে, তারপর যার যেরকম ভোট টোট পেয়েছে সেই অনুযায়ী তারপর সব ঠিকঠাক হবে আর কি। আঞ্চলিক দলগুলো যদি ভোটে লড়ে, তারা তো আর জাতীয় ইস্যু নিয়ে লড়বে না, তাদের তো লড়তে হবে লোকাল ইস্যু নিয়ে। কিন্তু দেখুন, সেই লোকাল ইস্যুরই তো এরকম খরা চলছে, কোথাও নেই কিচ্ছু। এবার ভোট মিটে গেলে লোকালদের জন্য ভোকাল হতে নেতারা যে ভুলে যান, সেটা তো আমরা চিরকাল দেখে এসেছি। ঠিক ওই পরিযায়ী শ্রমিকদের মতো, কাজের সময় কাজই, কাজ পুরোলেই নেতারা জানেন কাজ মিটে গেলে জনতাকে তারা ঠিক কোন অ্যাঙ্গেল থেকে বিচার করেন। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন, নেতাদের দৃষ্টিভঙ্গি না পাল্টালেও জনতার দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে একটু হলেও বদলাচ্ছে। এই যে লোকসভা ভোটটা, যেখানে জাতীয় ইস্যুর লড়াই হওয়ার কথা, সেখানে এমন বহু জায়গার খবর গত কয়েকদিনে আমরা পেয়েছি, আপনাদেরও দেখিয়েছি, যেখানকার মানুষ একেবারে স্থানীয় সমস্যা নিয়ে এই ভোট বয়কটের দাগ দিচ্ছেন। তারা অন্য কোনো ইস্যু নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন, তারা ভাবিত নিজেদের ইস্যু নিয়ে। কারণ দীর্ঘদিন ধরে যদি তাদের ইস্যুগুলোই উপেক্ষিত হতে থাকে, সেগুলো জমতে তাদের কাছে তো সব থেকে বড় ইস্যু হয়ে দাঁড়ায়। এই যে মালদার হবিবপুরের মঙ্গলপুরা গ্রাম,
রাস্তা আর ব্রিজের দাবিতে সেখানে ভোট বয়কট হয়েছিল। এক ইস্যুতে, ঠিক সেম ইস্যুতে আজ ভোট দিলেন না পূর্ব বর্ধমানের দিলালপুরের বাসিন্দারা। দেখুন, শাসক বা বিরোধী যে কোনো দলের নেতাই বলতে পারেন যে রাজ্যের 42টা কেন্দ্রে ঘুরে ঘুরে তাদের প্রচার করতে হয়। কোথায় কি ছোটোখাটো সমস্যা রয়ে গেছে সব কি নজর করা সম্ভব? সবটা তারা হয়তো নজর করতে পারেননি। নেতারা হয়তো এটাও বলে ফেলতে পারেন যে এটা আসলে আমাদের মানে মিডিয়ার দেখা উচিত, আমাদেরই সব তুলে এনে সমস্যাগুলো তুলে ধরা উচিত, যাতে নেতারা জানতে পারেন কি কি করতে হবে। দেখাই কি না আমরাও দেখাই, তারপরেও কি করেন? আলটিমেটলি ওই জন্য নেতারা জানেন যে আগে ভাগে মিডিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়াটা দরকার। নন্দ ঘোষ তো মিডিয়া ঘোষই আছে। দেখুন, আমরাও এই জন্য না জানি আমাদের দোষ পোষ দেওয়া হবে, আমরাও একটু ভোকাল ফর লোকাল হচ্ছি, অর্থাৎ স্থানীয় বিষয় নিয়ে সরব হচ্ছি। এই যে 25শে মে 6ষ্ঠ দফার ভোট রয়েছে পুরুলিয়ার সুকসেন্ডি গ্রামের মানুষও কিন্তু ভোট বয়কটের ডাক দিয়েছেন, কারণ তাদের গ্রামে পান করার যোগ্য জল নেই। হ্যাঁ ঠিক, এই গরমে, এই প্রচণ্ড গরমে তারা জল পান না পান করার মতো। গত 7ই মে পুরুলিয়ায় প্রচার সেরে এসেছেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আদিবাসীদের জন্য যা যা করার দরকার সব তাদের সরকার করে দিয়েছে, সব কমপ্লিট। মুখ্যমন্ত্রীর কথা শুনেই বোধহয় ওই সুকসেন্ডির মানুষ খাতা কলম নিয়ে হিসেব করতে বসেছিলেন। এই পেয়েছি, এটা হলো খাবার জল, হিসেব মেলেনি। হিসেব মেলাতে গিয়ে তারা দেখেছেন পানীয় জলের সমস্যা মেটেনি, আরও হয়তো অনেক কিছু আছে, কিন্তু এটা মেজর, জলই তো জীবন। অথচ মুখ্যমন্ত্রী বলছেন সব হয়ে গেছে। সুকসেন্ডির মানুষ বোধহয় ভেবেছিল, জানেন তো, যারা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেন তারা তাদের সমস্যার কথা বলতে নিঘাত ভুলে গেছেন, অথবা ভুল রিপোর্ট দিয়েছেন। সরকারি বা নেতা, আধিকারিক, এরকম বিভিন্ন বিষয়ে যাদের যোগাযোগ আছে আর কি, যাদের এই সব খুঁজে বার করে সরকারের সামনে তুলে ধরার কথা, মুখ্যমন্ত্রীকে জানানোর কথা, তারা যদি কোনো গাফিলতি করে থাকেন আর সেই জন্যে যদি সুকসেন্ডির মানুষ ভোট বয়কটের ডাক দেন, তাহলে সেটা কীভাবে দেখবেন? এইভাবে দেখতে পারেন যে আমাদের গণতন্ত্র ম্যাচিওর্ড হচ্ছে। ঘু যাতে বারবার ধান খেয়ে পালাতে না পারে সেজন্যই ভোটাররা আগে ভাগে সব কাজ বুঝে নিতে চাইছেন। হাতে হাতে কাজ, হাতে হাতে ভোট। এখন তো টিউবওয়েলে নিচ্ছি, তো টিউবওয়েলে তো জল বেরোয় না। সারাদিনে হয়তো 1 ডিক্সি পাবো, হয়তো নাইও পাতে পারে। অনেক কষ্ট। সামনে ভোট, আমরা ভোট বয়কট করবো, ভোট দিতে যাব না। এই যে পানীয় জল, নলকূপ খারাপ হয়েছে, স্কুলের নলকূপটা আছে বলে আমাদের জীবনটা আছে। রাজনীতির লোককে জানিয়েছি, তো রাজনীতির প্রধানকে জানিয়েছি, যতক্ষণ না হয় আমরা ভোট দিতে যাব না। আমাদের সমস্যাগুলা যদি না সমাধান হয় তো আমরা ভোট দিয়ে কি লাভ? এখনো অব্দি কোনো ওইটা সুরা হয়নি, এই জন্য এখানে স্থানীয় মানুষের একটু খুব বিক্ষোভ আছে। আমি তাদেরকে আবেদন করব, ভোট বয়কট করবেন না, কিন্তু এদেরকে ছেড়ে কোথাও বলবেন না। সেই আদিবাসী পরিবারের সঙ্গে বিজেপি আছে, মোদিজি আছে, এখানে আমাদের স্থানীয় বিধায়ক নদিয়াচাঁদ বাবু আছে, আমরা সকলেই আছি। না, এই ব্যাপারে প্রশাসন তো নিশ্চয়ই দেখছি। আমরা চাই না কেউ ভোট বয়কট করুক। এই প্রশাসনকেও বলবো এটা নজর দেওয়ার জন্য, যদি জলের সমস্যা থাকে সেটাকে যাতে করে মেটানো যায় বা সমস্যার সমাধান করা যায়। আচ্ছা, শুধু জনতা ম্যাচিউরিটি দেখালে কি গণতন্ত্র ম্যাচিওর হবে? নেতাদেরও তো একটু ম্যাচিউরিটি দেখানোর দরকার নাকি বলুন? আজ বীরভূমের তৃণমূল প্রার্থী কোথায় কীরকম ভোট টোট হচ্ছে সে সমস্ত দেখতে বেরিয়েছিলেন শতাব্দী রায়। তিনি মুরারইয়ের ওই চাতরা প্রাথমিক বিদ্যালয় চত্বরে যখন গেছেন তখনই ঘটে গেল কাণ্ড, জানেন তো। এক বৃদ্ধা ভোটার কোত্থেকে এগিয়ে এলেন। তৃণমূল প্রার্থী প্রথমে ভেবেছিলেন যে এই বৃদ্ধারা কিন্তু এই ভোটের প্রচারে ভালো, মানে তাদের একটা দাম আছে, বাচ্চা বৃদ্ধা এদের সঙ্গে ইন্টারাক্ট করলে লোকজন ভাবেন ভালো, কি সুন্দর ব্যবহার, বৃদ্ধাদের সম্মান, বাচ্চাদের আদর, সব বিভিন্ন মানবিক অনুভূতি, এগুলোরই প্রকাশ পেয়ে যায় আর কি, বোঝা যায় আর কি। ভোটের বাজারে এগুলোর দাম খুব বেশি আছে। এবার তৃণমূল প্রার্থী যথারীতি সেই জন্য হাসি মুখে বৃদ্ধার দিকে এগিয়ে গেছিলেন, কিন্তু বুঝতেই পারেননি যে বৃদ্ধা এরপর কি বলবেন আর কি। বৃদ্ধা যেগুলো বললেন সেগুলো শোনার পর শতাব্দী রায়ের মুখে কিন্তু আর হাসি ছিল না। মুরারইয়ের বৃদ্ধা বলেছেন যে সরকারি ভাতা নাকি তিনি পাচ্ছেন না, সব নাকি মেম্বারে খেয়ে নিচ্ছেন। মেম্বার মানে নিশ্চয়ই পঞ্চায়েত সদস্য। শতাব্দী রায় বিদায়ী সাংসদ, তিনি কি জানতেন না যে তার লোকসভা কেন্দ্রের ভোটাররা সরকারি ভাতা পাওয়ার আগে সেটা
মেম্বারের পকেটে ঢুকে যাচ্ছে। মুরারইয়ের বৃদ্ধার খবর যখন প্রথম পাঠান আমাদের রিপোর্টার, তখন ছবিটা দেখতে দেখতে একটাই কথা মনে হচ্ছিল জানেন তো, দীর্ঘদিন কড়া শাসনে থাকার পর বীরভূমের মানুষ তাহলে মুখ ফুটে কথা বলার একটা সুযোগ পেয়েছেন বলে মনে হচ্ছে। তাহলে একজন বৃদ্ধা এইভাবে এগিয়ে এসে সরাসরি এইভাবে যিনি প্রার্থী এবং সিটিং এমপি তার সামনে এরকম নিজেদের সমস্যার কথা বলে দেন। একটা সময় ছিল কিন্তু যখন ভোট এলে বীরভূমে কারোর মুখে কোনো কথা শোনা যেত না, তার বদলে চড়াম চড়াম শব্দ শোনা যেত। বীরভূমের ভোটের তালিকায় থাকতো, মানে প্রস্তুতির তালিকায়, গুড় বাতাসা, নকুলদানা। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্ত দাওয়াই টাওয়াই যিনি দিতেন তিনি তো এখন তিহার জেলে সরকারি অতিথি হয়ে দিন কাটাচ্ছেন। বীরভূমে যিনি সমস্ত তৃণমূল নেতার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড ছিলেন, সেই অনুব্রত মণ্ডলের অনুপস্থিতির কারণে কি ভোটাররা এইভাবে ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছেন? এটা ভাবার বিষয়। কিন্তু তৃণমূল প্রার্থীর মুখের ওপর বলে দিচ্ছেন যে সরকারের দেওয়া টাকা মেম্বাররা নিয়ে নিচ্ছেন, এ তো চারটিখানি কথা না। শতাব্দী রায় তার প্রথম সিনেমার নাম ছিল আতঙ্ক। এই মুরারইয়ের বৃদ্ধার মুখ ফুটে কথা বেরোচ্ছে দেখে মনে হলো যে যাক, বীরভূমের মানুষ তারা অন্তত তার ওই প্রথম সিনেমাটাকে কোথাও গিয়ে বোধহয় ভুলতে পেরেছে, মানে আতঙ্কটা তাহলে কেটে গেছে। ওদিকে না, এদিকে আসো। অসুবিধা কি বললো? আমার পায়ে ব্যথা 4000 টাকা ওষুধ খেয়ে অসুবিধে? তুমি করতে পারবে না? 4000 টাকা ওষুধ দিয়ে প্রত্যেক মাসে দেওয়া সম্ভব? ওটা অসুবিধে। তুমি অসুবিধা কি শুনে কি করবে? ঠিক শতাব্দী রায় বলেছেন, কোনো ভোটার ওষুধ কেনার টাকা পাচ্ছেন কি পাচ্ছে না সেটা যদি তার অসুবিধা হয়, সে অসুবিধাটা দেখা সাংসদের কাজ। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ঠিক সংসদের কাজটা তাহলে ঠিক কি বলুন তো? লোকসভার ওয়েবসাইটে দেখছিলাম সংসদে বীরভূমের সাংসদের হাজিরার হার 77%, অর্থাৎ পার্লামেন্টের অধিবেশন থাকলে শতাব্দী রায় নিয়মিত দিল্লি যাতায়াত করেছেন বলে ধরে নেওয়া যায়। সেখানে হাজির থেকেছেন সংসদে। এই যে কলকাতা দিল্লি দৌড়ঝাঁপ করলেন, দিল্লি করলেন, এই একজন সাংসদ কিসের জন্য সেটা করেন বলুন তো? আমাদের মানে ভোটারদের জন্যই তো, আমাদের কথাগুলো ওখানে পৌঁছে দেওয়ার জন্যই তো। এরা তো জনপ্রতিনিধি, এরা উপরের স্তরের সঙ্গে, প্রশাসনের সঙ্গে আমাদের যোগসূত্র। তাহলে আমরা কি পাচ্ছি কি পাচ্ছি না এটা কাকে বলবো? কেন একজন সাংসদ সেগুলো খেয়াল রাখবেন না বা সেগুলোকে অসুবিধা বলে মনে করবেন? দেখুন, জনতা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কাজ না করলে ভোট নয়। তাহলে কি কাজ না করেও ভোটে জেতার মতো ইস্যু নেতারা তৈরি করে নিচ্ছেন, কোনো নন ইস্যুকে ইস্যু করে দিচ্ছেন। সেই জন্যই তারা নিশ্চিন্ত মনে বলে দিতে পারছেন যে এই অসুবিধাগুলো নিয়ে মাথা ঘামানো আমাদের কাজ নয়। দেখুন, আজ চতুর্থ দফার ভোটে অধীর চৌধুরীর ভাগ্য তো ঠিক হয়ে গেল। ষষ্ঠবারের জন্য অধীর চৌধুরী বহরমপুর থেকে জিতে সংসদে যাবেন কিনা সেটা নিয়ে তার নিজের কি খুব স্পষ্ট কোনো ধারণা রয়েছে? একসময় অধীর চৌধুরীর ঘনিষ্ঠ ছিলেন হুমায়ুন কবির, এখন যিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক। হুমায়ুন কবির আজ বলেছেন যে বহরমপুর লোকসভা মেরুকরণের ভোট, এখানটা একদম অন্যরকম ভোট হচ্ছে। মুর্শিদাবাদের প্রায় 52% সংখ্যালঘু ভোট, 2019 পর্যন্ত সেই ভোটের প্রায় পুরোটাই অধীর চৌধুরী পেয়েছিলেন। এবার যদি হুমায়ুন কবিরের কথাটা সত্যি করে বহরমপুরে মেরুকরণের ভোট হয়, তাহলে কিন্তু বিজেপির নির্মল চন্দ্র সাহা বা তৃণমূলের ইউসুফ পাঠানের অ্যাডভান্টেজ পাওয়ার কথা। এটা বুঝেই কি আগে ভাগে বহরমপুরের তৃণমূল প্রার্থীকে আরএসএসের ঠিক করে দেওয়া ক্যান্ডিডেট বলে প্রচারে নেমেছিলেন এই বাম কংগ্রেসের যৌথ প্রার্থী অধীর চৌধুরী। শক্তিপুর এলাকায় পুরো ভোটটা পোলারাইজ হয়ে গেছে, কারণ হিন্দু কমিউনিটিতে বিলং করে যারা, তারা সব বিজেপির হয়ে ভোট করছে। তারা এতদিন অধীর চৌধুরীর শেল্টারে ছিল, অধীর চৌধুরীর সঙ্গে সব ফ্যাসিলিটি নিত। হিন্দু বুথগুলা তারা ইউসুফ পাঠান মুসলিম হওয়ার জন্য
তারা বলছে বসতে দেবে না। না দেখ, আমাদের যথেষ্ট স্ট্রেংথ আছে, ভোট আছে, পার্সেন্টেজের দিক থেকে অনেক এগিয়ে আছি। তারা যদি হিন্দুত্ব করতে পারে আমরাও মুসলিমত্ব করব। ইউসুফ পাঠানকে 90% মুসলিম ভোট দিয়ে 2.5 লক্ষ ভোটে বিজেপিকে এবং কংগ্রেসকে হারাবো। যেটা মমতা ব্যানার্জি চেয়েছিল, মমতা ব্যানার্জি সেগুলো বালি দিয়ে দিয়েছি আমরা। মমতা ব্যানার্জি পুলিশ যেটা চেয়েছিল সেটা তারা তাদের মতো করে করতে পারেনি। কম বেশির গল্প, যে তারা কোনো গল্পই নাই। তৃণমূল হেরে গেছে। আমরা যেটা আলোচনা করছি আপনার সঙ্গে, महाराजीदार मार्जिन लिए। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন, মুর্শিদাবাদের হুমায়ুন কবির মেরুকরণের ভোটের কথা বলেছেন। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষও কিন্তু আজ তৃণমূলের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলতে পারতেন। এই যে মন্তেশ্বরের তুল্লা মোড়ে বিজেপি প্রার্থী যখন পৌঁছেছিলেন, তৃণমূল সমর্থকরা তার রাস্তা আটকে দেয়, গো ব্যাক স্লোগান ওঠে। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরা মারধর করেছে বলে তৃণমূল কর্মীদের অভিযোগ। তারাও কি খুব শান্ত ছিলেন? তুল্লা মোড়ে আজ TV9 সহ বেশ কিছু সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে। খবর পেয়ে খবর করতে যাওয়াটা তো আমাদের সাংবাদিকদের কাজ, সেটাই করতে গেছিলেন আমাদের রিপোর্টার। হ্যাঁ, ভুল হয়েছিল একটাই, গত 3 দফার ভোট মোটামুটি শান্তিপূর্ণ, সে সমস্ত দেখে তাদের নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর ওপর হয়তো অগাধ আস্থা চলে এসেছিল। তাও বলছি, এগুলো আমাদের প্রফেশনাল হ্যাজার্ডসের মধ্যে পড়ে। কাজের ঝুঁকি এটা থাকে, আমরা এতে অভ্যস্ত। তবে কোথাও গিয়ে মনে হচ্ছিল, এটা আমরা চাইছিও, মনে প্রাণে চাইছি, এবার এখনও বলছি, পঞ্চায়েতের তুলনায় আজকে যে গণ্ডগোল হয়েছে কিচ্ছু না, কিন্তু তবু এটা আশা করছি বাকি যে দফাগুলো আছে সব মিলিয়ে না এবারের লোকসভা ভোটটা একটা ট্রেন্ড সেটার হতে পারে। দেখুন, সদিচ্ছা থাকলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে বাংলাতেও শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে। হ্যাঁ, তবে আজকের পর মনে হচ্ছে পুরোপুরি নিশ্চিন্ত থাকা যাবে না, একটু বেশি বাড়তি সতর্ক বা বাড়তি প্রস্তুতি নেওয়ার দরকার রয়েছে। গতকাল রাতেই কিন্তু কেতুগ্রামে এক তৃণমূল কর্মী খুন হন। পুলিশ আজ 2 জনকে গ্রেফতার করেছে। ওই নিহত তৃণমূল কর্মীর স্ত্রী কি বলেছেন জানেন? গোষ্ঠীদ্বন্দ্বে তার স্বামী খুন হয়েছেন। দেখুন, কারণ যাই হোক, যেই মেরে থাকুক, ভোটের সময় এই খুন জখমের খাতাটা তো রিওপেন হয়েই গেল, তাই না? দেখবেন, নদী যখন ওই পাহাড় থেকে নামে না, তখন খরস্রোতা থাকে। ঠিক একইভাবে ভোটটা যখন উত্তরবঙ্গ থেকে নামছিল, তখন মনে হচ্ছিল ওই নদীর মতোই, পাহাড়ি নদীর মতোই, একদম বাঁধন ছাড়া উচ্ছ্বাসে একদম তীব্র বেগে খরস্রোতে সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। সব কিছু, ভয়, আশঙ্কা, সমস্ত কিছু। কিন্তু এখন নির্বাচন তো এখন সমতলে নেমে এসছে। সমতলে নামলে হয়তো যা হয় তাই হচ্ছে, গতিশ্লথ হচ্ছে, পলি পড়ছে, ফলে জলটাও ঘোলা হচ্ছে। পঞ্চায়েত ভোট 2023, লোকসভা ভোট 2024। হিংসার মাপকাঠিতে লোকসভা ভোট এখনো পর্যন্ত শান্তিপূর্ণ, কিন্তু পুরোপুরি শান্তিপূর্ণ কি? সকাল থেকেই শয়ে অভিযোগ জমা পড়তে শুরু করে দেয় নির্বাচন কমিশনে। অভিযোগের প্রেক্ষিতে কমিশন, কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় বহু জায়গায়। একই সঙ্গে নদিয়ার চাপড়ার হাতিশালা গ্রাম অথবা বর্ধমানের গলসি, নানা জায়গায় ভোটদানে বাধার অভিযোগ ওঠে। না, পুলিশে কোনো কথা বলেনি, পুলিশে চলে গেল, পুলিশে কানে শুনলে শুনে চলে গেল, পুলিশে কোনো প্রতিবাদ করলো না। এজেন্ট বসতে গেছিলাম, আমাকে সকালবেলায় গেলাম, আমাকে আটকে ওইখানে বেধড়ক নাকে মারছে। দিনের শুরুতে নদিয়ার কালীগঞ্জে সিপিআইএম কর্মীর মাথা ফাটাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নদিয়ায় দুপুরের পর থেকে সক্রিয় ছিলেন দুই প্রতিপক্ষ, মহুয়া মৈত্র এবং অমৃতা রায়। দেখছি আজকে ভোটের দিন আমি ভোট করছি, ব্যাস। মাতা রাজভবন, বুঝতে পারছেন না আপনি? ইউনিফর্ম করে গুন্ডাগিরি করবেন, ইউনিফর্ম পরে ইউ ক্যান ডু দিস। পুলিশ কি বলছে? আপনি তো কথা বলছেন। পুলিশ বলছে না না আমরা মারিনি, আলা চোখটা এমনি ফুলে উঠলো। বহরমপুরে কংগ্রেস কর্মীদের বাধার অভিযোগে পুলিশের বিরুদ্ধে সরব হন অধীর চৌধুরী।
তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে তারপরে আপনাদের যেতে হবে। এখানকার সব ভোটারকে এখানে যেতে হচ্ছে তৃণমূলের পতাকায় মাথা ঠেকিয়ে। কেন? তার একটা কারণ, এখানে মানুষের কাছে ওরা ভয় ভীতি প্রদর্শন করে ভোটটা করতে চাইছে, তাই জায়গাটা ঘিরে রেখেছে। আসানসোলে পুলিশের বিরুদ্ধে বাধার অভিযোগ তোলেন জিতেন তিওয়ারিও। পাণ্ডবেশ্বরে জিতেনকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। অথচ পাণ্ডবেশ্বরের বিজেপির পোলিং ক্যাম্পে আড্ডা দিতে দেখা যায় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। একদিকে সৌজন্য আর একদিকে সমস্যা, দুই দেখা গেছে আসানসোলে। আলটিমেটলি আমি ঘুরলে বুথ লুট করতে পারবে না, বিভিন্ন বুথে আমাদের লোকজনকে উঠানো হচ্ছে, ধমকি দেওয়া হচ্ছে। এটাই তো, মানুষের ভোটে তো জিততে পারবে না। পাণ্ডবেশ্বরের মানুষ তো এবার রেডি ছিল, বলেছে। আর এখানে বুথ লুট হচ্ছে, বিভিন্ন জায়গায় পোলিংকে উঠিয়ে দেওয়া হচ্ছে, সেখানে আপনারা যাচ্ছেন। অ্যাসেম্বলি তো ভোটার হতে হবে, যদি উনি সেই ভোটার থাকলে তাহলে যেতে পারবে। আপনি ম্যাজিস্ট্রেট সাহেব তো, আপনি পিছনে লিখে দেন যে জিতেন্দ্র তিওয়ারি পাণ্ডবেশ্বর যেতে পারবেন। দাদা একটুখানি আপনি চলুন তো, আপনার সঙ্গে গল্প করলাম, আপনি কিছু জানেন। কাকে আপনারা ম্যাজিস্ট্রেট বলে নিয়ে এসছেন? লক্ষ্য হলো যে আমাকে 4-5 ঘন্টা আটকে দিয়ে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া। সৌজন্য আর অশান্তির ছবি দেখা গেছে বর্ধমান দুর্গাপুরেও। কীর্তি আজাদ আর দিলীপ ঘোষের কোলাকুলির পরেই তুল্লা বাজারে তুলকালাম বাঁধে। খেলা এমনিতেই স্টার্ট হয়েছে, দিলীপ ঘোষ ওর খেলা শেষ। আমরা কাউকে মারিনি, নিজেরা মুখ ফাটিয়েছে। ওই ড্রামা চলবে না, সকাল থেকে প্ল্যান করা হয়েছে শাহজাহান শেখের মতো, সব প্ল্যানিং। और दिलीप घोष जैसे आदमी को जेल जाना चाहिए, ये समाज के लिए बहुत बड़ा खतरा है। তুল্লাবাজারের পর বিকেলে কাল্লা গেটেও ফের দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ ওঠে, ধুন্ধুমার বেঁধে যায়। একই সঙ্গে দিন বড়োয়ায় পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগ তুলেছে তৃণমূল। আচ্ছা, কীর্তি আজাদ কি খতরো কা খিলাড়ি? যেভাবে দিলীপ ঘোষকে এদিকে বললেন খতরনাক খতরা, অন্যদিকে বুকে জড়িয়ে ধরলেন, তাই তো মনে হচ্ছে বিপদ নিয়ে খেলার একটা শখ ওনার আছে। এবং দিলীপ ঘোষ কা গুসা কিউ আতা হয় সেটা নিয়ে একটা সিনেমা হয়ে যেতে পারে, জানেন তো। সারাদিন মানে জবের থেকে তিনি মেদিনীপুর থেকে সরে এসে এখানে প্রার্থী হয়েছেন, তারপর থেকে যে রেটে মাথা গরম করেছেন, বিভিন্ন সময়ে সবার সাথে লড়াইয়ে জড়িয়েছেন, এইটা দেখে মনে হচ্ছিল যে চড়া মেজাজের পেছনে নিঘাত তার কিছু স্ট্র্যাটেজি আছে। প্রত্যেকের নিজস্ব স্ট্র্যাটেজি থাকে, তো দিলীপ ঘোষেরও আছে। তিনি নিজের ট্রেডমার্ক মেজাজটাকে, নতুন জায়গা তো এই যে জায়গায় আপনি এখন দাঁড়িয়েছেন উনি, তো সেই জায়গার মানুষের মনে গেঁথে দিতে চাইছেন। কিন্তু এই সমস্ত দেখে শুনে একটা জিনিসই মনে হচ্ছে, চারপাশ সব কিছু দেখে সিঁদুরে মেঘ, সেটা কিন্তু আগাম সতর্কতা জানাতেই আসে। দেখুন, পরের 3টে দফার মধ্যে যেরকম ব্যারাকপুর রয়েছে, তেমনি তো ডায়মন্ড হারবার, আরামবাগ, বসিরহাট, এরকম সব বিভিন্ন ডাক সাইডে জায়গা রয়েছে। আমরা চাই ভাঙড় আর সন্দেশখালিতেও শান্তিপূর্ণ ভোট হোক, কেন্দ্রীয় বাহিনী আর নির্বাচন কমিশন লেটার মার্কস পাক। কিন্তু ওই যে বললাম, নিশ্চিন্ত কি আর খুব বেশি থাকা যাবে? বিশেষ করে এই লোকসভা ভোটের ভর কেন্দ্র যখন সন্দেশখালি। গতকালও সন্দেশখালিতে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোকে। আজ পাল্টা বিজেপি কর্মী সমর্থকদের ঘিরে বিক্ষোভ হয়েছে। বিজেপি সমর্থকদের নাকি পোস্টার লাগাতে বাধা দিয়েছে তৃণমূল। সন্দেশখালিতে কোনোভাবেই কিন্তু মানে চাপ এড়ানোর খুব একটা জায়গা নেই, বিক্ষোভের আঁচ ঠেকানো যাচ্ছে না, এবং একদিক থেকে অন্য দিকে প্রতি মুহূর্তে আঙুল কিন্তু এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে উঠছে। প্রথমে সেই শাহজাহান শেখ থেকে শুরু করে তার দলবলের দিকে সেই যে আঙুল উঠেছিল, তারপর এখন এই স্টিং অপারেশনের ঠেলায় পরপর আঙুলগুলো বিজেপির দিকে উঠছে। আবার দেখুন, বিজেপি পাল্টা বিক্ষোভে নামছে, সেখানে পুলিশের ভূমিকা দেখুন। গতকাল বিক্ষোভ গণ্ডগোলের দায়ে পুলিশ 3 বিজেপি সমর্থককে আটক করেছে। প্রতিবাদে আজ বের মজুরে বিক্ষোভ দেখিয়েছেন মহিলা। এই ক্ষোভ, বিক্ষোভ, প্রতিবাদ, প্রতিরোধ পরপর চলছে, কিন্তু একবার এদিকে একবার এদিকে। এগুলো ভোটের দিন আবার অগ্নুৎপাত হয়ে বেরোবে না তো? এসপিকে বলেছি যে অবিলম্বে এদের গ্রেপ্তার চাই, যদি গ্রেপ্তার না হয় তাহলে আমরা সন্দেশখালী পরিবেশ শান্তিতে রাখার জন্য বৃহত্তর আন্দোলন করব। পুলিশ ছেড়ে দিলেও কিচ্ছু নেই। কুমার মাহাতোকে চোর সবাই জানে, ওর বিয়ে কত টাকা তুলে রেখেছে চাকরি দেওয়ার নাম করে, তার তালিকা আমার কাছে। স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালী মহিলাদের উস্কিয়ে দিলে এবং তাদেরই প্রার্থী রেখা পাত্রর নেতৃত্বে আমরা দেখলাম ওখানে গন্ডগোল,
ওখানে হিংসা এবং সমস্তটা ছড়াচ্ছে। সন্দেশখালীতে বিজেপি এখন তৃণমূলকে হাতে মারতে চাইছে, কর্মীদের মারছে। আমি ইলেকশন কমিশনকে বলবো যে সন্দেশখালীর যে মা বোনেদের জন্য প্রধানমন্ত্রী এত লড়াই করছেন বলছেন, তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা অবিলম্বে ইলেকশন কমিশন হস্তক্ষেপ করুক এবং ইলেকশন কমিশন পুলিশকে রেস্ট্রিক্ট করুক। লজ্জা করে না? এখনো সন্দেশখালী নিয়ে মিথ্যে কথা বলে যাচ্ছেন। সন্দেশ তো আপনার জন্য অপেক্ষা করছে। রেজাল্টটা মিলিয়ে নেবেন, রেজাল্টটা মিলিয়ে নেবেন। শুধু সন্দেশখালী থেকেই আমরা 1 লক্ষ লিড দেবো রেখাপাত। লিখে রাখুন মমতা ব্যানার্জি, আপনার কপালে কি দুঃখ আছে আপনি দেখতে পাবেন। দেখুন, সন্দেশখালীতে যা হয়েছে সব চক্রান্ত, সব মিথ্যে অভিযোগ। একথা তৃণমূলের এখন সব স্তরের নেতা বলছেন। আমাদের একটাই প্রশ্ন, সব দোষ আবার সেই মিডিয়া ঘোষের? সত্যাসত্য বিচারের দায় শুধু সংবাদ মাধ্যমে। আপনারা কি তাহলে একদম আপনাদের কথা মানে আমাদের কথাতেই তাহলে রাজনৈতিক দলগুলো চলে? এটা মনে হচ্ছে কিন্তু শুনে বুকটা ফুলে উঠছে গর্বে। এই যে দুম করে শেখ শাহজাহানকে নির্বাচিত করে দিল তৃণমূল, বার করে দিল, এটা তাহলে শুধু মানে সংবাদ মাধ্যমের কথা শুনে? এই অ্যাটলিস্ট আমাদের কিছু জোর আছে তাহলে, তাই না? এই পার্থ চট্টোপাধ্যায় সব সংবাদ মাধ্যমের কথা শুনে নিজেরা যাচাই টাচাই করেননি। দেখুন, সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগটা যদি সব থেকে স্পর্শকাতর না হতো তাহলে কিন্তু তৃণমূল এই অভিযোগটাকে এরকম সম্পূর্ণরূপে অভিযোগটাই মিথ্যে এটা প্রমাণ করতে উঠে পড়ে লাগতো না। কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে, আদালতে মামলা চলছে, তা সত্ত্বেও কিন্তু খেয়াল করে দেখুন, ওই ভাইরাল ভিডিও বাজারে আসার পর থেকে তৃণমূল সেটাকে প্রচার করছে। প্রত্যেক তৃণমূল নেতা সেগুলোকে শেয়ার করেছেন। গত কয়েকদিনে বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের ভিডিও, তার একের পর এডিশন, মানে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ এসেই চলেছে। প্রশ্ন একটাই, এই ভিডিওরও সত্যাসত্য কি তৃণমূল যাচাই করে নিয়েছে? দেখুন, যার রটেছে তার কিচ্ছু ঘটেনি, এই বিশ্বাসটা তৃণমূল অর্জন করছে কি করে? আর সবটাই যদি বিজেপি সহ বিরোধীদের চক্রান্ত হয় তাহলে তো বুঝতে হবে যে সন্দেশখালীতে চক্রান্তের বীজ বোনার মতো জমিটা বিরোধীরা তৈরি করে ফেলেছিল। জমি তৈরি না করে বীজ ছড়ালেই কি গাছ হয়ে যায় নাকি? দেখুন, তৃণমূলের নাকের ডগায় এত বড় চক্রান্তটা কীভাবে সংগঠিত করলো বিরোধীরা, সেটা কোনো তৃণমূল নেতা ভাববেন না। দেখুন, কনস্পিরেসি থিওরি বলে একটা জিনিস আছে, তার কথা মনে পড়ছে। এটা প্রথম মনে করা হয় যে ওই বিশ্বে প্রথম সংগঠিত ষড়যন্ত্র সেটা যীশু খ্রিস্টের মৃত্যুর পর হয়েছিল, রটে গেছিল। এক গুপ্ত সংঘের সদস্যরা নাকি ছোট ছোট শিশুদের ধরে নিয়ে গিয়ে তাদের রক্ত পান করছে। রোমান সাম্রাজ্যের আনাচে কানাচে এই গুজবটা প্রবলভাবে ছড়িয়ে গেছিল, চারপাশে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল এবং দাবি উঠেছিল ওই গুপ্ত সংঘের সদস্যদের ধরে ধরে ফাঁসিতে ঝোলানো হোক। হয়েও ছিল। পরে জানা যায় যে যীশুখ্রিস্টের অনুগামীদের কোণঠাসা করতেই পরিকল্পিতভাবে রোমানরা ওই গুজবটা ছড়িয়ে দিয়েছিল। সন্দেশখালীতে কনস্পিরেসি মানে ষড়যন্ত্রের পেছনেও তো কেউ না কেউ রয়েছে। কোন দিক থেকে সেই ইন্ধনটা এসছে, কোনটা ষড়যন্ত্র এবং অ্যাকচুয়ালি কারা ষড়যন্ত্র করছে সেটা তো বোঝা যাচ্ছে না। কিন্তু ষড়যন্ত্র যে হয়েছে সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সুতরাং হয় যে অভিযোগগুলো উঠেছে সেগুলো সত্যি, তাহলে অভিযোগগুলোকে মিথ্যে প্রমাণ করতে ষড়যন্ত্র হচ্ছে বলে ধরে নিতে হবে, আর নয়তো সব অভিযোগ মিথ্যে, অর্থাৎ সব অভিযোগ সত্যি সত্যিই ষড়যন্ত্র। এর মাঝামাঝি কিছু হওয়া কি সম্ভব? হ্যাঁ, তার মানে একটা জিনিসই সন্দেশখালীতে আছে, জানেন তো, বুঝে নেওয়া দরকার। সেটার নাম ষড়যন্ত্র, পরিকল্পিত ষড়যন্ত্র। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.